সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজও আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। দর্শক মণ্ডলী, আমরা জানি যে আজ পহেলা বৈশাখ, অর্থাৎ বাংলা মাসের আমরা পহেলা বৈশাখ উদযাপন করলাম। নতুন বছর 1424, নানান বর্ণিল আয়োজনে এই 1424কে আমরা বরণ করে নিয়েছি এবং সারাদিনই এই পহেলা বৈশাখ কেটেছে। দেশে কোথাও কোনো দুর্ঘটনাতে এরকম ঘটেনি। সেই মাঝ দিয়ে আমরা আজকে পহেলা বৈশাখে আমরা পহেলা বৈশাখ পেলাম। আর এই জন্য আমার স্টুডিওতে দুইজন অতিথি আলোচক উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ সামাদ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সভাপতি, জাতীয় কবিতা পরিষদ। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমার বাম দিকে রয়েছেন ডক্টর মিল্টন বিশ্বাস, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুইজনকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই যে নববর্ষটি উদযাপন করলাম এই বিষয় নিয়ে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ সামাদ আপনার কাছে আসতে চাই যে এই যে পহেলা বৈশাখ, এটা নিশ্চয়ই একটি হিস্ট্রি আছে। কবে থেকে আমরা শুরু করলাম, কিভাবে আমরা এখন উদযাপন করছি, বা আগে যেভাবে আমরা উদযাপন করতাম সেটির সাথে আমাদের বর্তমান যে উদযাপন করছি সেটির কোনো সামঞ্জস্য আছে কিনা, এই জিনিসগুলো যদি আপনি একটু তাৎপর্য তুলে ধরেন। ধন্যবাদ। এটা আসলে যে হিস্ট্রি, পয়লা বৈশাখ উদযাপনের হিস্ট্রি, এটা ঠিক উদযাপন এভাবে হতো না। আসলে 1584 সালে যে আমাদের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে, যে সম্রাট আকবর একটা ফসলি সন শুরু করেন। ফসলি সনটার উদ্দেশ্য ছিল যে ফসল কাটার পর কৃষকরা খাজনা দিবে জমিদারকে, এবং খাজনা দেওয়ার পরের দিন শুরু হলো পয়লা বৈশাখ ওই হিসেবে। এবং তখন এই একটু মিষ্টি মুখ করাতো প্রজাদের, মিষ্টি মুখ করানোটা একটা উদযাপন ছিল ওই সময়। এবং কালক্রমে এটা আসলে পয়লা বৈশাখ একইভাবে খাজনার বদলে সেটা ছিল হালখাতা, যে জিনিসটা কিন্তু এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের ছোটবেলায় আর কি, যেমন আমাদের একটা শার্ট তৈরি করতে লাগতো, মোটামুটি আদমজির কাপড় ছিল, এই নীল কাপড় এখন যেটা, এটা এরকম এক কালারের একটা শার্ট তৈরি করতে 1 টাকা, এখনকার মানে 1.5 টাকা থেকে 2.5 টাকা, অর্থাৎ 1 টাকা 50 পয়সা থেকে 1 টাকা 75 পয়সা একটা শার্ট, কাপড় সহ দর্জি তৈরি করে দিত। তো এই দোকানে কাপড় থাকতো। তো আমাদের যেটা হয়তো, আমরা সবসময় বাবাকে বলতাম, বাবা 8 আনা বাকি রাখো। কারণ 8 আনা যদি বাকি রাখতো, কিন্তু বাকি না রাখলেও ওই পয়লা বৈশাখে একটা হালখাতা করতো। আর যে মুদি দোকান ছিল, মনোহরি দোকান বলতো সেটাকে, সেখানেও একটা কিছু বাকি আনতো, থাকতো কিছু বাকি থাকতো। তো পয়লা বৈশাখে আসলে এই হালখাতা তখন এটা দিত, পর্দা দিয়ে দোকানের পিছনে একটা বেঞ্চি, আবার একটা টেবিল, নানান রকম বাতাসা আসলে এখানে দিত না, এখানে মিষ্টি আর নিমকি দিত। আর বাতাসা যেটা হতো সেটা হচ্ছে যে ইয়েতে, এই মানে মেলাতে বাতাসা বা সাজ বলতো এটাকে, ঘোড়া, তারপরে হরিণ, তারপরে বাঘ, হাতি, এগুলোর সাজ থাকতো, এগুলোর মানে যে ইটা মিঠাইটা এগুলো। আর বাতাসা তো আলাদা বিষয়, বাতাসা আবার কদমা, এগুলো বিক্রি হতো মেলায়। আর ঝুড়ি, তারপরে খই, যেটা মরি না কিন্তু মেলায় বিক্রি হতো খই, যেটা চাট খই বলতো আমাদের এলাকায়, এগুলো আমরা খেতাম, এগুলো আমরা দেখতাম, এটা ছিল। পরবর্তীকালে আসলে এই পয়লা বৈশাখের উদযাপন একটা আন্দোলনের রূপ নেয়। 61 সালে রবীন্দ্রনাথ বা রবীন্দ্র বিরোধী যে মানে চেতনা বা রবীন্দ্র বিরোধী অবস্থান পাকিস্তান সরকারের তৎকালে, তার বিরুদ্ধে যে আন্দোলন করে প্রগতিশীল যারা, রবীন্দ্র ভক্ত যারা, এবং রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করার একটা পরিকল্পনা ছিল বা করাই ছিল তখন। সেই সময় 61 সালে যে আন্দোলন হয় রবীন্দ্রনাথের কে প্রতিষ্ঠা করার জন্য, তার গান, তার কবিতা। তারপরে 66 সালে আসলে ছায়ানট প্রথম পয়লা বৈশাখ উদযাপন করে আনুষ্ঠানিকভাবে, প্রতিবাদ হিসেবে। এই যে আজকে যেটা হয় বটমূলে উদযাপন ছায়ানটের, এবং এই বছর সেটা 50 বছর পূর্তি হলো। সেখানে একটা কমিটমেন্ট ছিল। আজকে সঞ্জিদা আপার, মানে আমাদের ডক্টর সঞ্জিদা খাতুনের একটা কথা আছে যে পয়লা বৈশাখের যে উদযাপন সেটা এখন মনে হচ্ছে বেসুরো, অর্থাৎ এটা কোনো আগের সুরটা নাই। আগে একটা প্রতিবাদ ছিল, এর মধ্যে একটা আদর্শিক ব্যাপারও ছিল। কিন্তু এখন মনে করেন কয়েকজন ছেলে মেয়েকে দেখলাম ধরলো সকালে যে আপনি কি করলেন সারাদিন, যে ঘুরলাম, যে আসছেন কেন, যে ঘুরতে,
তো এখন কি করবেন? তো ঘুরবো সারাদিন, মজা করব। অর্থাৎ পয়লা বৈশাখ কিন্তু শুরু হয়েছে ওই সময় খাজনা দিয়ে, পরে হালখাতা দিয়ে, পরে একটা আন্দোলনের অংশ হিসেবে একটা অসাম্প্রদায়িক এটা তো চেতনাকে এখন আসলে একটা সার্বজনীন উৎসবে পরিণত না, হয়েছে। সেটা এটা সর্বজনীন উৎসবের জন্যই তো, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষের জন্যই পয়লা বৈশাখ। এখানে তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না, এটা অসাম্প্রদায়িক অনুষ্ঠান। এবং এর পাশাপাশি কিন্তু বৈশাখী, তারপর সাংরাই, আমাদের যারা আদিবাসী আছে তাদের উৎসব কিন্তু এই সময়টাই চলছে এখন বান্দরবনে। হ্যাঁ, 3 দিন ব্যাপী। তো এগুলো সবই অসাম্প্রদায়িক উৎসব, কিন্তু একটা কমিটমেন্ট ছিল পিছনে। একটা ছিল খাজনা, পরে হালখাতা, বাকি আদায়, তারপরে কিন্তু একদম চলে আসছে হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, রবীন্দ্রনাথ এবং হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি, সেটাকে তুলে ধরার একটা অঙ্গীকার ছিল। আর আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু ডক্টর মিল্টন বিশ্বাস, যেমনটি বলছিলেন ডক্টর মোহাম্মদ সামাদ, যে আমরা পহেলা বৈশাখের মূল জায়গা থেকে কি আমরা সরে যাচ্ছি কিনা, এটি যদি আপনি একটু বলতেন। আপনি বাংলার ছাত্র একেবারে। ধন্যবাদ আপনাকে। এবং প্রথমে আমি দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এটি বলা দরকার যে পয়লা বৈশাখের যে চেতনা ছিল, যেটি সামাদ স্যার বলছিলেন, সামাদ স্যার নিজে একজন কবি এবং কবিতা আন্দোলনের সঙ্গে জড়িত, এবং সামাদ স্যার খুব স্পষ্টভাবে বলতে পারবেন, উনি কিন্তু শুরু করেছিলেন যে এই যে বৈশাখী উৎসব বা রমনার বটমূলের উদযাপন এবং তার আগের যে চেতনা, প্রতিবাদী চেতনা একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এবং আপনার নিশ্চয় মনে আছে যে যখন 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হচ্ছে, তার ভেতরে এই পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা বের করা, এই বিষয়গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয়েছিল এবং চারুকলার সেই আন্দোলনের সঙ্গে স্যার জড়িত ছিলেন। যাক, এই প্রসঙ্গটা যেটি আপনি বলছেন যে আমরা সরে এসেছি কিনা, চেতনার ব্যাপারটি আমরা সরে এসেছি কিনা, এটি যদি বলেন তাহলে বলবো যে যখন পাকিস্তানপন্থী শাসকরা থাকেন, যখন হচ্ছে চেতনাকে বিভ্রান্ত করা হয় বা ইতিহাস বিকৃত করা হয়, তখন কিন্তু একটা চেতনা থেকে, ওই মূল চেতনা থেকে সরে আসার একটি ব্যাপার থাকে। কিন্তু বর্তমানে তো বঙ্গবন্ধু কন্যার শাসনকাল, এবং এখানে আমরা দেখছি যে অসাম্প্রদায়িক একটি চেতনা প্রতিষ্ঠার কিন্তু প্রচেষ্টা রয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠারও প্রচেষ্টা রয়েছে। সেই জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে অঙ্গীকার করেই শাসন কার্য চলছে। সেই কারণে আপনি মঙ্গল শোভাযাত্রার কথা তুললেন, মঙ্গল শোভাযাত্রাটা কি আপনি কতটুকু সাপোর্ট করেন? আমি নির্বিকার চিত্তে সাপোর্ট করি এই কারণে যে হেরিটেজ হিসেবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো যখন স্বীকৃতি দিচ্ছেন, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয় পয়লা বৈশাখে, সেখানে শিক্ষার্থীরা থাকেন, শিক্ষকরা থাকেন, আপামর জনতা থাকেন। এটির উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রের সংহতির জন্য এটি গুরুত্বপূর্ণ, এটি ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ, এটি অসাম্প্রদায়িক চেতনার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই মঙ্গল শোভাযাত্রা আমাদেরকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে, এবং মঙ্গলের প্রতীক যে উপকরণ নিয়ে আমরা রাজপথে বের হই, সেটিও আমাদেরকে আলোড়িত করে। সেই জন্য মঙ্গল শোভাযাত্রাকে আমি সর্বান্তকরণে এটিকে আমি সমর্থন করি। এবং এটি যে ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে, এটার পেছনে কিন্তু কারণগুলো স্পষ্ট করে ইউনেস্কো লিখছেন যে গণতন্ত্রের সংহতির জন্য এটি দরকার, এবং মানুষের ঐক্যের জন্য, মানুষের যে বিভাজন রয়েছে, সেই বিভাজন থেকে ঐক্যটি সৃষ্টি, অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য মঙ্গল শোভাযাত্রার দরকার হচ্ছে। আজকে যেমন ধরেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি, দীর্ঘ পথ আমাদের হাঁটতে হয়েছে। সেখানে থিম ছিল কিছু, যে জাতীয় মাছ ইলিশকে নিয়ে, কিন্তু ইলিশকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে জাক্কা খাবেন না, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই যে একটা থিমকে ধারণ করে এবং আমাদের ঐতিহ্যকে অঙ্গীকার করে আমরা রাজপথে বেরোচ্ছি। ইলিশ তো আসলে আমাদের কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না। এটা আমাদের যেহেতু জাতীয় মাছ, না জাতীয় মাছ হতে পারে, কিন্তু পহেলা বৈশাখের কোনো সংস্কৃতির মধ্যে বোধহয় ইলিশ পড়ে না, সেটি পড়ে না, কিন্তু এটাকেই থিম করা হয়েছে। আমি একটু আমার কাছে আসি, আসলে কি এটা আমরা এটা আমি বলি, সেটা হচ্ছে যে প্রথম হলো যে এই যে এখানে কয়েকটা দেশের আছে, যেমন চীন মনে করে যে এই পশু পাখি রূপে সাগর থেকে অশুভ শক্তি উঠে আসে, সেই জন্য নববর্ষ পালন করা এবং রঙিন লাল পোশাক পরে এদের তাড়ানোর জন্য। ভিয়েতনামে এরকম আছে যে ওই সময় ঈশ্বর বেড়াতে যায়, সুতরাং সেই সময় তারা একটা শোভাযাত্রা বের করে যে মানুষের মঙ্গলের জন্য। আর আমরা যেটা আমাদের ডক্টর মিল্টন বিশ্বাস বললেন, সেটা হলো আমরা 87 সালে
শৃঙ্খল মুক্তির জন্য কবিতা, এই স্লোগান দেওয়া এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে একটা স্তিমিত প্রায় আন্দোলনে আমরা একটা গতির সঞ্চার করি। তখন আজকের যত বিএনপি সহ, আমি বলবো বিএনপি সহ সকল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা নেত্রী, এমনকি আজকে যিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি সহ তিনি কয়েকবার, এবং আমাদের পটুয়া কামরুল হাসান পয়লা বৈশাখ বা এই বৈশাখী মেলার যারা মূল উদ্যোক্তা, তিনি আমাদের মঞ্চে প্রয়াত হন এবং আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী গাড়িতে করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন কামরুল ভাই। তো এখন কথা হচ্ছে যে এই যে আন্দোলনটা ছিল, পরে 89 সালে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়, 87, 88, 89, 3 বছর পরে। তখন ওই স্বৈরাচার ছিল, আমাদের যে বিষয় যে আপনার কাছে আমার একদম কোশ্চেন, আমি যে মিল্টন বিশ্বাস করেছি মঙ্গল শোভাযাত্রায় আপনি এটিকে কতটুকু সাপোর্ট করেন? আমরা সাপোর্ট করি মানে কি, এটা সাপোর্ট না করা, এটা তো কোনো, এই প্রশ্নটাই এক ধরনের অবান্তর আমার কাছে মনে হয়। কারণ হলো যে এই দেশের হাজার বছরের বাঙালি সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে একটা ওই যে একাল সেকাল, একালে এসে সামরিক স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় আমরা যে অপশক্তির যে প্রতীক, পশু শক্তির প্রতীক, অগণতান্ত্রিক শক্তির যে প্রতীক, তাদের বিরুদ্ধে এই মঙ্গল শোভাযাত্রা বের হয়। সুতরাং এই মঙ্গল শোভাযাত্রাকে তো আমরা অবশ্যই, আমি আপনি এটিকে যদিও অবান্তর বলছেন, আমি কিন্তু গত সাম্প্রতিক কিছু সময় আমরা দেখলাম এই মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে। আমি এটি নিয়ে ফিরবো, তবে এটি বিরতির পর। দর্শক মণ্ডলী, আমি একটি বিরতিতে যাব, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে। অধ্যাপক সামাদ, আপনি বলছিলেন যে আপনি মঙ্গল শোভাযাত্রা নিয়ে বলছিলেন এবং আপনি এক প্রকার বলছিলেন যে এটিকে মানা না বোনা এক প্রকার অবান্তর, কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখলাম হেফাজত ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা কিন্তু কওমি মাদ্রাসার একটি সার্টিফিকেটকে তারা স্বীকৃতি দানের জন্য গিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটিকে স্বীকৃতিও দিয়েছেন। এবং তাদের একটি দাবি ছিল যে মঙ্গল শোভাযাত্রা যাতে না হয়, যদিও মাননীয় প্রধানমন্ত্রী সেটিকে বিরোধিতা করেছে। এবং আজকে কিন্তু আমরা সরকার দলীয় পক্ষ থেকে কিন্তু মঙ্গল শোভাযাত্রা করতে দেখিনি, বিষয়টিকে যদি আপনি ব্যাখ্যা করেন। না, আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রা তো কখনো করেছে বলে আমার জানা নাই। আওয়ামী লীগ বৈশাখে একটা শোভাযাত্রা করত, সেটার নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না। মঙ্গল শোভাযাত্রাটা আসলে সংস্কৃতি কর্মী, শিল্পী এদের, এবং সেটা চারুকলা কেন্দ্রিক। তো সেটাতে আমরা, যেহেতু আমি কবিতা লিখি, আমি এই একজন নিজেকে মনে করি একজন প্রগতিশীল মানে সংস্কৃতি কর্মী, সুতরাং আমি কখনো এই মঙ্গল শোভাযাত্রার কোনো বিরোধিতা বা আওয়ামী লীগ করলো কি করলো না তার জন্য মঙ্গল শোভাযাত্রাকে মানে বসিয়ে রাখা বা মঙ্গল শোভাযাত্রা। দর্শক আসসালামু আলাইকুম, হ্যালো, আপনার ভলিউম কমান, টেলিভিশনের ভলিউম কমান। কথা আমরা দুঃখিত, আমরা কথা শুনতে পাচ্ছি না। রাজনৈতিক দলগুলোর সাথে একটা ক্ষমতা যাওয়া না যাওয়ার সম্পর্ক থাকে, নির্বাচনের সম্পর্কে, ভোটের সম্পর্ক থাকে। সুতরাং আওয়ামী লীগ এই মঙ্গল শোভাযাত্রা করলো কিংবা বিএনপি করলো কি করলো না, এইটা কোনো মাপকাঠি না। আর আমাদের যে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি বলেছেন যে মঙ্গল শোভাযাত্রার সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। সুতরাং আওয়ামী লীগ করলো কি করলো না এটার সাথে না। মঙ্গল শোভাযাত্রা এদেশে সকল মানুষ, সারা দেশে এবার হয়েছে, এবং স্কুল কলেজগুলোকে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বৈশাখী মানে নববর্ষ উদযাপনের জন্য। সেই নববর্ষ উদযাপনের একটা অংশ হলো মঙ্গল শোভাযাত্রা, তারপরে মেলা, তারপরে গান, নাচ এবং বাঙালি সংস্কৃতির যে সমস্ত উপাদান আছে সেগুলোকে তুলে ধরা, সেটা তো সরকার থেকে এইবার নির্দেশনা দেওয়া। আমি আপনার কাছে আবারও ফিরবো, আমি একটু মিল্টন বিশ্বাস আপনার কাছে যেতে চাই যে আজ থেকে 20 বছর আগে আমরা যেভাবে পহেলা বৈশাখকে উদযাপন করতে দেখেছি, এখন কিন্তু অনেকটা ধারা চেঞ্জ হয়েছে, এখন কিন্তু অনেকটা আধুনিক ধারায় পহেলা বৈশাখ চলে আসছে। আমরা কি এই ধারার থেকে কি মূল ধারা থেকে কি সরে গেলাম কিনা, দর্শকের প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে ফিরবো। দর্শক আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন। জি বলুন। বাংলা
স্পষ্টলি বুঝতে পেরেছি, একই কথাই উনি বলছেন। তবে যিনি দর্শক ফোন করলেন তাকেও আমরা নববর্ষের শুভেচ্ছা জানাই, কারণ তিনি এই অনুষ্ঠানের একজন নিয়মিত ফলোয়ার এবং তিনি প্রায় ফোন করেন এবং এই অনুষ্ঠানে প্রায় বিদেশ থেকে ফোন আসে। আমরা আশ্চর্য হই মাঝে মধ্যে, এমন এমন দেশ থেকে ফোন আসে যেগুলা আসলে আমরা বুঝি যে এই অনুষ্ঠানের জনপ্রিয়তা কতটুকু। জি, ধন্যবাদ। যেটা যেটা যে প্রশ্নটা করলেন সেটা বলা যায় যে আমাদের সমাজ অর্থনীতি কিন্তু গতিশীল এবং অনেক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চলছি, এবং বর্তমান সরকারের আমলে পরিবর্তনের চূড়ান্ত রূপ আমরা দেখছি, অর্থনৈতিক অগ্রগতি দেখছি, এবং আমাদের মাথা পিছু আয় বলে সবকিছুই এইগুলো আপনি এই টেবিলে আলোচনা করেন নিরন্তর, যে উন্নয়ন কি হচ্ছে, উন্নয়নের গতিধারা কি ইত্যাদি। এখন সাংস্কৃতিক যে জগৎ আমাদের, তারও গতি প্রকৃতির যে পরিবর্তন হয়েছে এটা আমরা উপলব্ধি করি। কারণ 1971-এর পরে যে হচ্ছে বলয়, যেমন স্যার বললেন কবিতার জগৎ সেটি কিন্তু পরিবর্তন হয়েছে 1971-এর আগে এবং 1971-এর পরে, এবং এরশাদের পতনের পরে স্বৈরাচার বিরোধিতা করে যে কবিতা রচিত হয়েছিল, যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, সেটারও পরিবর্তন হয়েছে পরে গণতন্ত্রের যুগ যখন শুরু হয়েছে। এমনকি এই শেখ হাসিনার সরকারের সময় 1996 থেকে আরেকটি পরিবর্তন হয়েছে। তার মানে সাংস্কৃতিক জগতের পরিবর্তনগুলো কিন্তু এসেছে, এবং এটি হচ্ছে রাষ্ট্র ক্ষমতায়, রাজনৈতিক ক্ষমতার বা কর্তৃত্ব করছেন যারা ক্ষমতাসীন আছেন তাদেরও বিশ্বাস। আপনার কাছে আমার একটি স্পেসিফিক প্রশ্ন, এই যে সাংস্কৃতিক পরিবর্তন দেখছি, এটির সাথে কোন রাজনীতি কি কোনোভাবে সাংঘর্ষিক বলে আপনি মনে করেন কিনা? এটি ঠিক যে রাজনৈতিক দর্শন যদি হয় যে মুক্তিযুদ্ধ বিরোধী, অবশ্যই সাংঘর্ষিক হয়ে যায় তখন। এবং আপনি যে কিছুক্ষণ আগে যে শফির কথা বলেন, আল্লামা শফির কথা বললেন, এবং হেফাজতের যে দর্শন বা তার যে ফিলোসফি, সেটার সঙ্গে তো আমাদের মিলবে না। মিলবে কি? কখনো মিলবে না। তারা চাই মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে, আমরা এটা চাই না। তারা চাই মূর্তি ভাস্কর্য ভেঙে ফেলতে, আমরা এটা চাই না। বঙ্গবন্ধুর ভাস্কর্য তো থাকবেই, আমাদের নেতাদের ভাস্কর্য থাকবেই, কারণ ভবিষ্যৎ প্রজন্ম এইগুলো থেকে শিক্ষা লাভ করবে। সেজন্য তাদের মতাদর্শের সঙ্গে আমাদের মতাদর্শ মিলবে না। তারা বাউল সঙ্গীতকে ব্যান করতে চায়, বাউলের কোনো ভাস্কর্য থাকলে সেটাও ভেঙে ফেলতে চায়, এগুলোর সঙ্গে তো আমাদের মিলবে না। এমনকি বলাকার যে ভাস্কর্য মতিঝিলের, সেটাও ভেঙে ফেলতে চায়। এইগুলো আমরা কখনোই মেনে নিতে পারবো না। সেই জন্য তাদের মতাদর্শগত, সেই জন্য ওইটা হচ্ছে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি। ওটার সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক জগৎ, সেটার অবশ্যই বাঙালির যে শাশ্বত ঐতিহ্য, আবহমান কালের চিরন্তন যে ঐতিহ্য, সেটির সঙ্গে দ্বন্দ্ব আছে। এটি আপনি ঠিকই বলেছেন। সেই জন্য পরিবর্তনটা যেটা আপনি বলছেন, সেটির দিকে লক্ষ্য দিলে একদিকে রাজনৈতিক দিকে লক্ষ্য দিতে হবে, আরেকটি হচ্ছে অর্থনৈতিক অর্জন, যে কর্পোরেট পুঁজির যে দাপট, সেই দাপটের কথা মনে রাখতে হবে। এখন ধরেন ভাষা আন্দোলন যে চেতনা থেকে হয়েছে, যেভাবে আমরা 21কে সেলিব্রেট করি, এবং 21-এর চেতনার কথা বলতে যখন আমরা সারা বাংলাদেশে একত্রিত হই, ঐক্য প্রকাশ করি, এবং যেখানে শহীদ মিনার নেই সেখানে একটি অস্থায়ী শহীদ মিনার বানিয়েও আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, এই চেতনা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত আছে এখনো। এবং দেখেন 21-এর চেতনা নিয়ে কর্পোরেট পুঁজি কি করছে। ওই যে কিছুদিন আগে স্যারও ভালো বলতে পারবেন, যে একটি ফিল্ম বানাচ্ছে যে 21-এর চেতনা এইভাবে এসেছে, হয়তো কোনো একটি টেলিফোন কোম্পানি, এবং তারা কি দেখাচ্ছেন পেছনের ঐতিহ্য, পেছনে যে আমরা কিন্তু অনেক ব্যাখ্যাও কিন্তু পাচ্ছি, সেটি কিন্তু এই যে মিডিয়া বা কর্পোরেট হাউস, এগুলো কিন্তু ভুলভাবে। আমি একটু একেবারেই আসি, আপনি দুজনের কাছে একটি আসি। পান্তা ইলিশ এক প্রকার কিন্তু আমাদের পহেলা বৈশাখের একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কোথাও কিন্তু পান্তা ইলিশের কথা কিন্তু বলে নেই। এবং সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে ইলিশ খেতে নিষেধ করেছেন, বা উনি বলেছেন যে এটি তো আসলে সাধ্যের ব্যাপার, মানে এটি না খেলে যে একেবারে হবে না এরকম কোনো কথা হয় না। মানে এইটিকে নিয়ে যদি একটুখানি আমি আপনার কাছে আবারও ফিরবো, যদি আসলে আমি গ্রামের মানুষ, পান্তা ভাত যেটা মানে বাংলাদেশে, সেটা হচ্ছে এক ধরনের দরিদ্র মানুষের খাবার ছিল, অথবা ফ্রিজ ছিল না আগে, সেই কারণে ভাত সকালে আর রাতের ভাত যে বাড়তি, সেটা সকালে রাখলে গন্ধ হয়ে যেত, এই জন্য পানি দিয়ে রাখতো। আরেকটা হলো পানি দিয়ে ভাত বাড়ানোর একটা ব্যাপার আছে। এই দুটো বিষয় এখানে প্রধানত দরিদ্র মানুষ পান্তা ভাত খেত কাঁচা মরিচ কিংবা শুকনা মরিচ কিংবা পেঁয়াজ দিয়ে। আর ইলিশ মাছের সাথে পান্তা ভাতের কোনো সম্পর্ক নেই, কারণ তাদের ইলিশ কিনে খাবার সামর্থ্য ছিল না। আর পাট যখন কাটতো, পাট কাটার পরে নতুন পাট যখন বাজারে নিয়ে বিক্রি করত, যারা মোটামুটি সম্পন্ন গৃহস্থ, তারাই
8 আনা 1 টাকা, 1 টাকা সর্বোচ্চ 12 আনা, এরকম 1 টাকার মধ্যে একটা অনেক বড় ইলিশ কিনে আনতো এবং সেটা সুগন্ধ ছড়াইতো রান্না করলে। সুতরাং সেই দরিদ্র মানুষের পান্তা ভাতের সাথে ইলিশের সম্পর্ক কোনো ধরনের সম্পর্ক নাই, এটা কোনো সাংস্কৃতিক ঐতিহ্য নাই। কিন্তু ঢাকা শহরে যখন পয়লা বৈশাখ উদযাপন হলো, এর সাথে যুক্ত হলো ব্যবসা বাণিজ্য। এখন কেমন ব্যবসা, এখন কর্পোরেট পয়লা বৈশাখ চলে আসছে। কর্পোরেট বললে না, সেটা হলো যে মানুষের সামর্থ্য বেড়ে গেছে, পাঞ্জাবি কিনে, পায়জামা কিনে, নতুন জামা কিনে, এক প্রকার কিন্তু মানে একেবারে ঈদের উৎসব বলেন বা ঈদের উৎসব বলেন, মানে সেই উৎসবে কিন্তু চলে এসেছে বেশি। এই জন্য যে ঈদের তো একটা সম্প্রদায়ের জন্য, এটা সকল সম্প্রদায়ের জন্য, ফলে এইটাতে অনেক বেশি বিক্রি হয়। ফলে এটা একটা পান্তা রেখে, ওই গ্রামের পান্তা রেখে গ্রামের সংস্কৃতি হিসেবে তার সাথে যুক্ত করে দিয়ে ইলিশ মাছ ভাজা মানুষ খেলো এবং পান্তা ইলিশ শব্দটা চালু হয়ে গেল। আরেকটা প্রসঙ্গ আমি বলবো, সেটা হলো যে রাজনৈতিক বিষয়টা। আমি তো আমি আপনার কাছে রাজনৈতিক ইস্যু নিয়ে আসবো, কিন্তু তার আগে আমার একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আপনার কাছে করি। আমরা কিন্তু দুটি নববর্ষ পালন করি, একটি ইংরেজি নববর্ষ, একটি বাংলা নববর্ষ। কোথাও কি এখানে আমাদের কোনো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা? আমি একটি বিরতির পরে এসে আপনার কাছে এই উত্তরে আসবো। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। আমি ডক্টর সামাদ আপনার কাছে ছিলাম। আমি একটি প্রশ্ন করেছিলাম যে আমরা কিন্তু দুটি বর্ষবরণ পালন করি, একটি ইংরেজি নববর্ষ, একটি বাংলা নববর্ষ, এবং দুটিকেই কিন্তু আমরা বিশদ আকারে পালন করি। এই দুটি জায়গায় কোনো জায়গায় কি আমরা সাংঘর্ষিক হচ্ছে, বা এই সাংঘর্ষিকের কারণে কি কোনো রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে? না, এটা রাজনীতির ব্যাপারটা আমি বলতে চেয়েছিলাম যে 1-2 লাইনে বলি। পৃথিবীতে মানে মর্তে রাজনীতির উপরে কোনো প্রপঞ্চ বা ফেনোমেনন বা ঘটনা নেই, যা কিছু আছে সব রাজনীতির নিচে। সুতরাং যেটা মিল্টন বলছিলেন যে রাজনীতির সাথে সকল কিছুর একটা সম্পর্ক, ব্যবসা বাণিজ্য সংস্কৃতি যাই কিছু বলে, রাজনীতি সমস্ত। কারণ আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি নির্দেশ দেওয়া মানে সরকার নির্দেশ দেওয়া, তিনি কোনো দলের হিসেবে না, দেশের প্রধানমন্ত্রী হিসেবে। সেই জন্য এবার নববর্ষ কিন্তু চারুকলা এদিকে লোক কম হয়েছে বলে অনেকে আমাকে বলেছে ফোনে টোনে, কিন্তু আসলে তা না। আসলে স্কুল কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা শহর না, শুধু সারা দেশে হয়েছে, পরে লোকটা এদিকে টার্ন আউট কম। আচ্ছা, আর এটা কিন্তু আরো বড় আকারে হয়েছে, এটা সরকারের উদ্যোগ, এটা রাজনৈতিক বিষয়ে বললাম। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে যেমন ইংরেজি বর্ষ, যেটা যেমন এখন থাইল্যান্ডে 1925 সাল সম্ভবত চলে থাই নববর্ষ, আমাদের 1424। আবার হিজরি তো এরকম কত সাল আমার ঠিক মনে নাই, এই পত্রিকায় দেয়। ইংরেজি হচ্ছে 1917 সাল এখন, এরপর 18 সাল নববর্ষ, 2017। হ্যাঁ 2017, হ্যাঁ 2000, দুঃখিত। এখন ইংরেজি ভাষার কারণে, সাহিত্যের কারণে সারা পৃথিবী ইংরেজি চর্চা করে এবং বর্ষপঞ্জিটা ইংরেজি চর্চা আমরাও করি। আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, সেই কারণে এটা আমাদের দেশে হয়। থাইল্যান্ডে এটা নাই, কমনওয়েলথ কান্ট্রিগুলোতে আছে। এবং সেইখানে যখন ইংরেজি নববর্ষটা আসে, এটার একটা ব্যাপক প্রচার থাকে। CNN কিংবা এই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ এই সমস্ত দেশে সবচেয়ে বড় ছুটির সময় হচ্ছে নববর্ষের সময়। তো এটা প্রচার থাকে এবং জানাজানি হয়। আর এখন তো কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম অনেক শক্তিশালী, ফলে এটার সাথে মানুষ ঝুঁকে পড়ে। এটার সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই, আর রাজনীতিক তো নেই। সেটা হচ্ছে যারা করবে করবে, যারা করবে করবে না। আমরা এটা করি না, সাধারণ অনেকেই করে না, আমাদের গ্রামে গঞ্জে তো এটা হয় না, এটা শহরের মধ্যেই সীমাবদ্ধ। আর বাংলা নববর্ষ তো একদম গ্রাম থেকেই শুরু, এবং এটা এখন সারা দেশে, সমাজে, পাড়ায়, গায়ে গঞ্জে সমস্ত পরিব্যাপ্ত। শুধু তাই নয়, বাংলা নববর্ষ আমাদের এখানে 89 সালে যে মঙ্গল শোভাযাত্রা হয়, পরবর্তীকালে আমাদের অনুসরণ করে আমাদের পাশে যে পশ্চিমবঙ্গ, বিশেষ কলকাতা বাংলা ভাষাভাষী মানুষ, তারা কিন্তু এটা শুরু করেছে। এখন আমরা কিন্তু আগে করেছি, এবং এখন এটা এই ত্রিপুরাতেও হয়, আমাদের ত্রিপুরা হয়, আসামের শিলচর, করিমগঞ্জ এই সমস্ত এলাকাতে হয়। সুতরাং এইভাবে এই নববর্ষ বাঙালি, যারা বাঙালি নৃতাত্ত্বিক গোষ্ঠী, যারা এখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এরা না, কিন্তু এই হিসেবে নয়, এরা হলো বাঙালি নৃতত্ব, যারা যারা এথনিক গ্রুপ বাঙালি হিসেবে। যেমন মজার ঘটনা, পশ্চিমবঙ্গে যখন আমরা যাই, আমাদের বন্ধু বান্ধব অনেকে, আমাদের সমুদ্রগুপ্ত ছিল একজন কবি, উনি আসলে মুসলমান, ওনার নাম ছিল আব্দুল মান্নান, ডাক নাম বাদশাহ। তো সমুদ্রগুপ্ত তাকে জিজ্ঞেস করতো, আপনি কি বাঙালি?
এখানে বাঙালি বলতে শুধু হিন্দু বুঝে। আসলে যে বাঙালি যে একটা নৃতত্ব আছে, একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সেখানে যেমন বড়ুয়া যারা আমাদের দেশের, বড়ুয়ারা কিন্তু বাঙালি, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, কিন্তু আদিবাসী চাকমা এরা বাঙালি না। এতে চাকমা বুদ্ধিস্ট কিন্তু বাঙালি না, বড়ুয়া বুদ্ধিস্ট কিন্তু বাঙালি। সুতরাং এইটা সকলের উৎসব, এটার সাথে কোনো সংঘর্ষ বা এটার সাথে, বরং এটার সাথে ঐক্য আছে। এরাও নববর্ষ পালন করে, এরাও নববর্ষ পালন করে। ওদের পালনের যে সমস্ত উপাদান আছে সেগুলো আমাদের সংস্কৃতির সাথে কিছুটা সাংঘর্ষিক, অনেক কিছু আমাদের সংস্কৃতির সাথে যায় না। সেই কারণে অনেক সময় এই নববর্ষ সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের সরকারগুলো এটা নিয়ন্ত্রণ করার জন্য এটা চেষ্টা করে, এবং এটা বাঙালি সংস্কৃতি বা হাজার বছরের যে এই দেশের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি, সেটা রক্ষার জন্য নিয়ন্ত্রণ কিছুটা প্রয়োজন। আমি আপনার কাছে আবার ফিরব। আমি ডক্টর মিল্টন বিশ্বাস আপনার কাছে আসতে চাই। এই যে আমরা বাংলা পহেলা বৈশাখ পালন করি, খুব উদযাপনের সহিত আমরা পালন করি, কিন্তু আমরা দেখা যায় যে যে কোনো সময় যদি কোনো কলেজের ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে যদি বাংলা তারিখ বা মাস বলতে বলা হয়, তারা কিন্তু পারে না। এই জায়গাটাতে আমাদেরকে কি কি ভূমিকা নেওয়া দরকার? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলায় পাশ করেছে, অনেকে হয়তো বাংলার তারিখটা মনে রাখতে পারে না, এরকম অবস্থা ঘটে। এটি যে স্যার বলছিলেন যে কলোনিয়াল, আমরা শুধু পহেলা বৈশাখটাকেই কিন্তু আমরা পালন করছি, বাকি কোনো কিছুর মধ্যে কিন্তু এই সংস্কৃতির মধ্যে কিন্তু আমরা থাকছি না। এই কাজটা কিন্তু আরো এটার কিছু কারণও আছে। যেমন কলোনিয়াল একটা মানসিকতা তৈরি হয়েছে আমাদের ব্রিটিশদের কলোনি হিসেবে, সেটি একটি কারণ ছিল। তারপরে পরে যখন পাকিস্তানিরা এলো, পাকিস্তানের অধীনে আমরা গেলাম, এবং 24 বছর ধরে তারা বিভিন্ন ভাবেই সেই প্রচেষ্টা কিন্তু করেছে, বাংলা ভাষাকে ভুলিয়ে দিতে চেয়েছে, বাংলা সংস্কৃতির উপর আঘাত করেছে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে, রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ করেছে। এবং এটি আপনার নিশ্চয় মনে আছে যে সম্প্রচার যখন বন্ধ করলেন আইয়ুব খান, তখন কিন্তু 18 জন শিল্পী সাহিত্যিকরা পক্ষে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু তারও বেশি 30 থেকে 37 জন মতো বিপক্ষে, রবীন্দ্রনাথের বিপক্ষে বিবৃতি দিয়েছিলেন। তার মানে বিপক্ষ শক্তি আমাদের দেশে আছে। সেজন্য আপনি যেটা বলছেন যে বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য, বাঙালির যে বাঙালিয়ানা যেটি আমরা বলে থাকি, সেটিকে চিরজাগ্রত করে রাখতে হলে রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই। এবং রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে আপনি নিশ্চয়ই জানেন যে ওখানে যে বৈশাখ উদযাপন হচ্ছে, পয়লা বৈশাখের পরে আমরা দেখি যে তারপরে গ্রীষ্মকালীন ছুটি হয়ে যাচ্ছে, প্রতিটা ঋতুভিত্তিক উৎসব প্রচলন করেছেন রবীন্দ্রনাথ। সেই জন্য ওইগুলো রবীন্দ্রনাথকে দিয়েই আমরা কিন্তু আমাদের সাংস্কৃতিক মিল্টন বিশ্বাস, আমার একটি প্রশ্ন আছে যে আমরা বাঙালি সাহিত্য থেকে কি আমরা ওয়েস্টার্ন কালচারে প্রবেশ করে যাচ্ছি? এটি বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতিটা কি আমরা ভুলে যাচ্ছি কিনা? না, বাঙালি সংস্কৃতিকে ভুলছি না এই কারণে যে আমাদের এখানে সব ধরনের শিক্ষারই প্রচলন আছে, এবং আপনি দেখলেন যে কওমি মাদ্রাসার স্বীকৃতি এসেছে। সেই জন্য মূল স্রোতে নিয়ে আসার একটি প্রচেষ্টা, একটি রাজনৈতিক সদিচ্ছা কিন্তু আছে। কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে সেটিকে নিয়ে কিন্তু আরেক ধরনের ব্যাখ্যায় চলে যাচ্ছে, কারণ এটিকে নিয়ে কিন্তু এখন নানান তর্ক বিতর্ক চলে আসছে। সেই আলাপে আমি এখন যাব না। সেটি একটু অবশ্যই দিক, কারণ সেখানে বাংলা আনতে হবে, সেখানে ইংরেজি আনতে হবে, আলাদা করে আলোচনা করতে হবে সেখানে। হ্যাঁ, সেই বিতর্কে আমরা না যাই। আমরা একটি জিনিস আমি জানতে চাই আপনার কাছে, যে দেখেন এই যে আজকে যে আমরা যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, আমরা কিন্তু দেখছি যে আমাদের ভিতরে কিন্তু কিছুটা অপসংস্কৃতি কিন্তু ঢুকে গিয়েছে। সেটির ফলশ্রুতি কি জঙ্গিবাদ? আপনি কি তাই মনে করেন? অপসংস্কৃতির ফলাফলই যে জঙ্গিবাদ, এটা আমি বলবো না। অপসংস্কৃতি বলতে আপনি যদি বলেন যে মিডিয়ার অবারিত যুগ হয়েছে, আপনার সোশ্যাল মিডিয়ার প্রচন্ড আবেগ রয়েছে, এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক আইটি জগতের প্রতাপ রয়েছে, এবং সেখানে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ব্যয় করছেন একজন ব্যক্তি। এটি নিয়ে সম্প্রতি মোহাম্মদ জাফর ইকবাল একটি লেখাও লিখেছেন যে কিভাবে আমাদের ছেলেমেয়েরা বই পড়া ভুলে যাচ্ছে, ফেসবুকে সারাদিন রাত সময় কাটাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইসব ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক আছে। কিন্তু অপসংস্কৃতি বলতে আমরা একসময় বলতাম যে ডিশ এসেছে, ডিশ কানেকশন এসেছে, অমুক অমুক চ্যানেল দেখাচ্ছে, আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে ধীরে ধীরে
সেই জায়গাটা দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়া। এবং সোশ্যাল মিডিয়ার যে পজিটিভ দিক আছে সেইগুলো দৃষ্টান্ত আমরা দেখেছি, আবার নেগেটিভ দিক আছে। আপনি যে জঙ্গিবাদের কথা বললেন, জঙ্গিবাদের কানেক্টিভিটি কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল, এবং তারা কিন্তু ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল যে অ্যাক্টিভিটিস সেটিকে কিন্তু খুব সেটিকে কি আপনি এখন নিয়ন্ত্রণ করতে পারবেন বলে মনে করেন? নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, এবং আমার মনে হয় যে আপনি আমার মনে হয় না সেটি নিয়ন্ত্রণ করা এখন আর সেটি অবারিত, এবং একটা অ্যাপস বন্ধ করলে আরেকটা অ্যাপস এর জন্ম হয়, সেই জন্য খুব সহজ নয়, খুব সহজ। আমি দুজনের কাছে আবারও ফিরবো, আমি এটা বিরতিতে যাব। দর্শক, আমি একটি শেষ পর্বের বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতি। জনাব পিল্টন বিশ্বাস, আপনি বলছিলেন সোশ্যাল মিডিয়ার দুর্দান্ত প্রতাপের কথা বলছিলেন, এবং সেখানে আপনি বলছিলেন যে কিছুটা অপসংস্কৃতির দিকে আমরা চলে যাচ্ছি কিনা। হ্যাঁ, সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে। আপনি যেটা বলছিলেন, একটি প্রশ্ন করছিলেন যে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা। এখন নিয়ন্ত্রণ করা সম্ভব না। চায়নাতে কিন্তু এক ধরনের নিয়ন্ত্রিত জায়গা কিন্তু রয়েছে। আচ্ছা, নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু আমরা দেখছি যে কিছু বিধিমালা প্রণীত হয়েছে, অর্ডিন্যান্স জারি হয়েছে, এবং আমরা এই কানুনের ভিতর দিয়ে আমাদের কিন্তু অতিক্রম করছি আমরা। যাই হোক, আমার মনে হয় যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আমাদের এই যে তরুণ প্রজন্ম যারা ধীরে ধীরে বাড়ছে এই পৃথিবীর বুকে, এবং এই ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, এটি যেমন হচ্ছে তার ইতিবাচক দিক শিক্ষার মধ্যে দিয়ে বোঝাতে হবে, নেতিবাচক দিক সেটিও শিক্ষার মধ্যে দিয়ে তাদেরকে বোধগম্য করে তুলতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে বাঙালির যে সাংস্কৃতিক চেতনা, যেটিকে পরিবর্ধন, পরিমার্জন এবং এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস রয়েছে। এক হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এবং আপনি দেখলেন যে যুদ্ধাপরাধীদের বিচার কার্য শেষ হয়েছে এবং একটি পর্যায়ে এসেছে, এবং আমরা দেখছি যে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও বিচার হয়েছে, কয়েকজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাদেরও হয়েছে, এগুলোর সঙ্গে কিন্তু যুক্ত। চেতনার বিস্তারের ক্ষেত্রে এগুলো সম্পৃক্ত, কারণ হচ্ছে যেখানে ইতিহাস বিকৃত করা হয়, এখনো হরহামেশাই বলা হয় যে ভারতের কাছে আমরা দেশ বিক্রি করে দিচ্ছি। এই বিষয়গুলো কিন্তু তরুণ প্রজন্মকে বোঝাতে হবে শিক্ষার মধ্যে দিয়ে, এবং তারা কিন্তু একটি সুস্থ, আপনি যে অপসংস্কৃতির কথা বলছেন, অপসংস্কৃতি তো রাজনীতি থেকে আসছে। রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে, তাহলে তরুণ প্রজন্ম করতে হবে না। এই যে পরিশীলন, রাজনৈতিক অবস্থা যদি পরিশুদ্ধ হয়, তার একটি সাংস্কৃতিক জাগরণ থাকে, তাহলে আমাদের এই অপসংস্কৃতি। আমি হয়তো শেষে আর 1 মিনিট আপনার কাছে ফিরবো। আসলে কি আমরা এখন অপসংস্কৃতির মধ্যে ঢুকে গিয়েছি? এটা আসলে কি একটা সংস্কৃতি, যে একটা ধারণাগত কাঠামো আছে, যে সংস্কৃতি আসলে বলা হয় যে আমাদের জীবন যাপন তার সমষ্টি। আমরা সংস্কৃতি বলতে অনেক সময় বুঝি গান বাজনা, এগুলোর মধ্যে আমরা অনেক সময় একটা ন্যারো বা একটা ছোট দৃষ্টিভঙ্গিতে বুঝি। তো এই যে সংস্কৃতিটা, এক দেশের সংস্কৃতি আরেক দেশের কাছে অপসংস্কৃত মনে হতে পারে, আবার আরেক দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতির কাছে যেমন আমাদের পোশাক আশাক, আমাদের খাদ্য, আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ, এর একটা সামষ্টিক রূপ হচ্ছে সংস্কৃতি। এখন মিডিয়ার কারণে বা আগের চাইতে যে মিডিয়া শক্তিশালী হওয়ার কারণে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে আমার অন্য কথা আছে, সেটা এখানে না বলা ভালো, তারপরও এর মধ্যে দিয়ে আমরা পরিচিত হই, এবং আমরা যে পোশাক আশাক পরি, এই পোশাক যদি একটা, যেমন আমাদের মেয়েরা পোশাক পরে, ছেলেরা পোশাক পরে, এই পোশাকটা ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাস নিয়েছি যখন, আমি তো প্যান্ট শার্ট পরে, কিন্তু আমার বন্ধু ছিল ক্যাথি, আমার বন্ধু আরেকজন ছিল, ওরা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ক্লাস নেয়, নারী শিক্ষক প্রফেসর, স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট, কারণ তখন সামারের সময়। তখন এই পোশাক যদি পরে আমি যদি ক্লাসে যাই, তো আমাকে উন্মাদ মনে করবে। কাজে ওইটা অসংস্কৃতি এটা গ্রহণ করে এবং এইটা করে। এই জন্য এক এক দেশের সংস্কৃতির সাথে আরেক দেশের সংস্কৃতির একটা কন্ট্রাডিকশন। কিন্তু ডক্টর সামাদ, আমরা তো সেই সংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছি না। সেটা ঝুঁকে গেলে সেটাকে অপসংস্কৃতি হিসেবে চিহ্নিত করতে হবে, সেটা অপসংস্কৃতি এবং সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা রবীন্দ্রনাথের একটা কথা আছে যে ফ্যাশন আর স্টাইলের মধ্যে পার্থক্য আছে, যে মুখটা হচ্ছে স্টাইল আর মুখোশটা হচ্ছে ফ্যাশন। এই জন্য এটা যদি করে, এটা পরিবর্তন হয়ে যাবে, মূলটা ফিরে আসবে, যেটা দীর্ঘদিন ধরে চর্চিত হচ্ছে, সেটার দিকে মানুষ ফিরিয়ে আনার ব্যাপারে আমরা কি করছি এখন? সেই ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের, যেমন আজকে নববর্ষ উদযাপন হচ্ছে, এই ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের পোশাক আশাক, আমাদের পাঞ্জাবি, ঈদের সময় আমরা পাঞ্জাবি পরি, এই সময় আমরা পাঞ্জাবি পরি, আমরা খাওয়া দাওয়ার মধ্যে আমরা ভাত খাই,
এই সময় আবার অনেক এই খাওয়ার একটা সংস্কৃতির অংশ। আমরা ভাত খাই, আমরা যেখানে যে ভাত ছাড়া আমরা পারি না। আমাদের পোশাক, আমাদের খাওয়া দাওয়া, আমাদের চালচলন, আমাদের আদব কায়দা, আমরা যেমন এইটা এই ধরনের একটা ছিল, এখন এইটা কিন্তু ব্যবহার করে, এটা একটা অবসংস্কৃতির মতোই। এটা আমাদের ছিল বিদ্যাঙ্গুষ্টি প্রদর্শন, অবহেলা করা, অবজ্ঞা করা, কিন্তু এখন এটাকে বিজয়ের একটা প্রতীক হিসেবে চিহ্নিত করা। হুমায়ুন রশিদ চৌধুরী একবার পার্লামেন্টে এক এক দেশের বিষয় নিয়ে একবার ব্যাখ্যা দিয়েছিলেন আমাদের পার্লামেন্টে। সুতরাং এই জন্য সংস্কৃতির একটা অ্যাসিমিলেশন বলে, সংস্কৃতির একটা সমন্বয় আছে, অর্থাৎ একটা সংস্কৃতি আরেকটা সংস্কৃতিকে যেমন গ্রাস করতে যায়, সেই গ্রাসটা খারাপ, কিন্তু কিছু কিছু জিনিস গ্রহণ করে আমরা প্যান্ট শার্ট পরে এখানে এসেছি, আমাদের হ্যাঁ ওইটি অ্যাসিমিলেশন। আত্মীকরণ কি একই জিনিস মনে এইটাই বাংলা আর কি এক ধরনের অ্যাসিমিলেশনের। এখন কথা হচ্ছে যে আমাদের দেশের মানুষ, আমার দাদা ধুতি পরতেন, আমার বাবাও ধুতি পরেছেন গ্রামে, কিন্তু এই লুঙ্গি তো আমাদের পোশাক না, বার্মা থেকে নিয়ে আসছে। সেটা হলো একটা ধর্মীয় কারণে, যে হিন্দুরা ধুতি পরে আমরা ধুতি পরবো না, লুঙ্গি নিয়ে আসো, একটা প্রতিবাদ। যেমন মহাভারত আছে, রামায়ণ আছে, এর মধ্যে যুদ্ধ আছে। সবচেয়ে যুদ্ধ পৃথিবীর কোনটা সবচেয়ে বড় বই পুস্তকের? কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারতের। কিন্তু সেটা তো মুসলমান আর হিন্দুর যুদ্ধ না, পাণ্ডব বংশ কুরু বংশের যুদ্ধ, অর্থাৎ হিন্দু যুদ্ধ। সে এই জন্য পাল্টা আমাদের পুঁথি আছে যে ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল, এইটা পুঁথি পড়ে। এটা কিন্তু আমাদের আহমদ সফার একটা বই আছে, বাঙালি মুসলমানের মন, যে বাঙালিদেরও সহ্য বীর্য আছে, এটা দেখানোর জন্য পুঁথিতে এই সমস্ত কাহিনী নিয়ে আসছে। সুতরাং এইভাবে এগুলো গড়ে ওঠে, এর মধ্যে একটা সমন্বয় দরকার, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা বেশি মানুষের জন্য গ্রহণযোগ্য, কোনটা আমাদের জন্য মঙ্গল, কোনটা অমঙ্গল, এগুলো চিহ্নিত করে কিছু জিনিস আমাদের গ্রহণ করতে হয়। আপনি যেটা শেষে বলেছেন, কোনো পরিবর্তনকে কেউ রুখতে পারবে না। আমি যেটুকু, আমার বাবা যা করেন আমি তা করছি, আমি যা করি আমার সন্তান তা করছে, আপনি যা করেন না আপনি। সামাজিক পরিবর্তন কোনোভাবেই রোখা সম্ভব না, এইটা কোনোদিনই হবে না। এই পরিবর্তনকে গ্রহণ করেই আর আগের সংস্কৃতির সাথে যতটুকু সম্ভব একটা সংস্কৃতির যে সম্মিলন বা সমন্বয় করে এগিয়ে যাওয়া ছাড়া কোনো সমাজ টিকে থাকবে না এই বিশ্বায়নের যুগে। এটি স্যার যেটা বললেন সেটি ঠিক। তবে আমি বারবারই বলছি যে নববর্ষের প্রসঙ্গ দিয়ে আমরা শুরু করেছিলাম, এবং আপনি জানেন যে 2016 সাল থেকে নববর্ষের ভাতা প্রচলন করেছেন বর্তমান সরকার, এবং সেটি বেসরকারি পর্যায়ে প্রচলিত হচ্ছে, এবং এটিও একটি অর্থনৈতিক অগ্রগতি। মানে মানুষের উৎসব করার যে এই অসাম্প্রদায়িক চেতনা বিস্তারের কিন্তু এটি একটি পদক্ষেপ, সেটা জোরদার করবে আরো জোরদার হবে, আমাদের উৎসবকে আরো পানিত করছে, এবং সেটি অর্থনীতির জন্য, সাংস্কৃতিক জগতের জন্য, মনোজগৎ গঠনের জন্য, এবং সবকিছু মিলেই আমাদের মনে হয় যে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের তরুণ প্রজন্ম বর্তমানে যে আপনি যেটা বলছেন যে ইংরেজি সাহিত্য, ইংরেজি সংস্কৃতি, অপসংস্কৃতি এগুলো শিখছে, আমার মনে হয় বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতিও তাদের আগ্রহ আছে, এবং সেটা আমরা দেখি, এবং তারা বাউলের গান কিন্তু এখানে কিন্তু আমার একটি কথা আছে, আমরা কিন্তু বাউল সঙ্গীত হারিয়ে ফেলছি। এটা একটু সামান্য বলি। আজকে রুমি, মৌলানা জালালউদ্দিন রুমি, সুফিস্ট, তার কবিতা সারা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি পঠিত হচ্ছে। আমাদের লালনের যে গান, সেটা ইউরোপে, আমেরিকায়, সুইডেনে একজন, আমি তো সুইডেনে 2 বার এই যে আবার যাচ্ছি সুইডেনে কবিতা পড়তে, সেখানে একজন আছে লালনের সমস্ত গানের সুর তিনি জানেন, সুইডেনের মতো জায়গায়। কাজেই লালন সঙ্গীত কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আর এটা আমরা হোমারের কাহিনী জানি, আমরা ইলিয়াড পড়ি, ওডিসি পড়ি, হ্যাঁ আমরা ফাউস্ট পড়ি, আবার আমাদের যে ক্লাসিক গুলো মহাভারত আছে, রামায়ণ আছে, এইটার একটা সম্মিলন, এটা একটা সাহিত্যের সংস্কৃতির একটা সম্মিলন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা দুজনকে ধন্যবাদ দিতে হচ্ছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সামাদ, ধন্যবাদ ডক্টর মিল্টন বিশ্বাস। দর্শক মন্ডলী, আমরাও চাই নববর্ষের নতুন বছর আমরা শুরু করেছি, সামনের দিনগুলো যাতে আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আমরা যাতে একটি সুষ্ঠু রাজনীতি পাই, আমরা যাতে একটি সুষ্ঠু পরিবেশ পাই, আমরা আর কোনো রকম দুর্ঘটনা যাতে না এড়াতে হয় আমাদেরকে, সেই দিকগুলোকে বিবেচনা করে আমরা সামনের দিকগুলোকে এগিয়ে যেতে চাই। দর্শক মণ্ডলী, মোহনা পরিবারের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে আমরা জানাই শুভ নববর্ষ। কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।